হ্যালো গাইস, একবার কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় গেছেন যেখানে কেউ বুড়ো হয় না, যেখানে সময় থেমে যায় আর মৃত্যু আপনাকে স্পর্শও করতে পারে না। হ্যাঁ, এটা কোনো রূপকথা নয়, এটা সেই ফাউন্টেন অফ ইউথের গল্প যার পেছনে হাজার বছর ধরে মানুষ নিজের জীবন, বিশ্বাস, এমনকি আত্মা পর্যন্ত বিসর্জন দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি চিরজীবী হতে পারেন তবে সেই জীবনের মূল্য কি? এই সিনেমাটা শুধু একটি ফ্যান্টাসি না, এটা আমাদের লোভ, ভয় আর মরার পরও বেঁচে থাকার অন্ধ আকাঙ্ক্ষার নগ্ন প্রতিচ্ছবি। এমন একটি গল্প যা একবার শুরু করলে আপনার হৃৎপিণ্ডও থেমে যেতে চাইবে, কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না। আপনি দেখছেন রোম্যাশ এক্সপ্লেইনড। চলুন শুরু করা যাক। নামই সেই নিষিদ্ধ জায়গায় যেখানে অনন্ত যৌবনের বিনিময়ে হারাতে হয় সবকিছু। গল্প শুরু হয় লুক নামক একজন পুরাতত্ত্ববিদের সঙ্গে, যিনি একটি মূল্যবান চিত্রকর্ম চুরি করে পালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন তার পিছনে অন্য কিছু লোকও সেই চিত্রকর্ম পেতে ঝাঁপিয়ে পড়েছে। এদিকে তার কাছে কাসিম নামের একজন লোকের বারবার ফোন আসছিল, কিন্তু সে প্রতিবার ফোন কেটে দেয় এবং যেভাবে হোক তাদের থেকে পালিয়ে ট্রেনে চড়ে পড়ে এবং গভীর ঘুমে ডুব দেয়। এই সময় সে একটি স্বপ্ন দেখে যে সে একটি রহস্যময় স্থানে, যেখানে সে একটি মূল্যবান মুখোশ চুরি করেছে। ঠিক তখনই তার চোখ খুলে যায়। সামনে দেখে এজমি নামের একটি মেয়ে বসে আছে, যার কাজ হলো সেই অমূল্য চিত্রকর্ম উদ্ধার করা যা পাওয়া প্রতিটি ধনী ব্যবসায়ীর স্বপ্ন। আর এই কারণেই আজ সে তাকে দেখতে এসেছে, কারণ সে জানে লুকের কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। কিন্তু লুক তার পরিশ্রম এত সহজে তাকে দান করে দেবে না, আর এসমিও তাকে সহজে যেতে দেবে না। পুরো ট্রেনটি তার লোক দিয়ে ভরা, যারা লুককে নির্মমভাবে মারতে থাকে। তবু সে যেভাবে হোক তাদের ঠকিয়ে পালাতে সক্ষম হয় এবং বাইরে এসে তার বন্ধুদের সাহায্যের জন্য ডাকে। এখন দৃশ্য পরিবর্তন হয় লন্ডনের একটি শ্যালেটে যায়, যেখানে শার্লেট তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মেয়ের কাস্টাডির জন্য লড়াই করছেন। প্রতিদিন তাকে কাজ থেকে বিরতি নিয়ে এই ঝগড়ার অংশ হতে হয়। যখন সে ব্রিটিশ মিউজিয়ামে যায়, তখন তার ভাই লুকা সেখানে পৌঁছায় তার অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য। সে দেখে অবাক হয়, এতদিন সে কোথায় ছিল? লুক তাকে বলে আসলে সে চায় শার্লেট আবার তার ছোটবেলার মতো তার সঙ্গে অভিযান করতে যাক। কিন্তু শার্লেট বলে যে এখন সে মা হয়েছে এবং তার এই মিউজিয়ামে কাজ নিয়ে সে খুব খুশি। এই কথাবার্তার মাঝে লুক সেখান থেকে চিত্রকর্ম চুরি করে ফেলে, যে শার্লেট টের পায় না। তখন অ্যালার্ম বাজে, শার্লেট তার পেছনে দৌড়ায় এবং বাইরে এসে তাকে চিত্রকর্ম ফিরে দিতে বলে। কিন্তু লুক বলে আগে তাকে তার সঙ্গে বসতে হবে। এই কারণেই এখন তাকে বাধ্য হয়ে তার এই ভিনটেজ গাড়িতে বসতে হয়, যেটি সে 1 কোটিপতির বাড়ি থেকে চুরি করেছিল। অর্থাৎ এর কোনো জিনিসই তার নিজের নয়। যাই হোক, এখন দ্রুত এবং বিপজ্জনক মোড়ের সাথে সে গাড়ি চালানো শুরু করে এবং তাদের পেছনে পুরো শহরের পুলিশ লেগে গেছে। পলকের ফাঁকে সে একটি ট্রাকের পেছন থেকে তার ভিতরে ঢুকে পড়ে, যেটি চালাচ্ছিল তার কিছু পুরনো বন্ধু মার্ফি এবং ডেভ। কিন্তু তাদের দেখে শার্লেট তাদের চিনিয়ে যায়, কারণ তারা তার বাবার পুরনো সঙ্গী ছিল এবং তাদের সাথে তার কোম্পানিতে কাজ করত। এই সময় মার্ফি লিউককে বলে যে এটা সেই ছবি নয় যেটা আমরা খুঁজছিলাম, তুমি ভুল জিনিস নিয়ে এসেছো। এটা শুনে লিউক হতাশ হয়ে পড়ে এবং তারপর সে তার বোনকে বলে কোনো সমস্যা নেই, তুমি এখন এটি সঙ্গে নিয়ে যেতে পারো। এবং এই বলেই সে তাকে একটি স্প্রে মারে যাতে তার ঘুম পায়। পরে যখন তার চোখ খোলে, সে একটি পার্কে বসে থাকে, যেখানে সে সরাসরি মিউজিয়ামে যায়। যেখানে উপস্থিত ইন্সপেক্টর জামাল তাকে দেখে বলে মনে হচ্ছে তুমি তোমার ভাইয়ের সাথে এই চুরিতে জড়িত। কিন্তু তার আগে যে সে তাকে কিছু করতে পারে, জানা যায় যে কেউ চুরি করা ছবি তার পুরনো জায়গায় ফিরিয়ে দিয়েছে। এইসবের জন্য শার্লেট তার চাকরি হারায় এবং উপর থেকে সে এখন পুলিশের নজরেও পড়ে গেছে, যার মানে হলো এখন তার মেয়ের কাস্টাডি পাওয়া আরো কঠিন হয়ে যাবে। উপর থেকে আবার তার চাকরিও চলে গেছে। এখন সে দৌড়ে লিউকের গুপ্তচর সংস্থায় পৌঁছায়, যেখানে বিশ্বের প্রতিটি কোণ থেকে চুরি করা কোটি কোটি টাকার জিনিসপত্র রাখা আছে। কিন্তু আজ সে অন্য কোনো জিনিস খুঁজছে, যার কথা কেবল আজ নয় বরং মানব অস্তিত্বের আগেও কথা বলা হয়েছে। এটিকে বলা হয় ফাউন্টেন অফ ইউথ, অর্থাৎ যৌবনের ঝর্ণা, যা পান করলে মানুষ শুধু অমর হয়ে ওঠে না, বরং এত ধনী হয়ে যায় যে সে পৃথিবীকে 4000 বার খাওয়াতে পারে। কিন্তু সবকিছু লিউক একা করতে পারে না, বরং তার পাশে আছে ওভেন নামের এক বিলিয়নিয়ার, যার আসলে ক্যান্সার, এবং সে চায় লিউক তার জন্য সেই ঝর্ণাটি খুঁজে বের করুক, যার বদলে সে তাকে বড় অঙ্কের টাকা দিতে প্রস্তুত। যখন শার্লেট এই পুরো ঘটনা শোনে, তখন তার কাছে শুধু এটি একটি কল্পনা মনে হয় এবং মানুষের তৈরি গল্প। কিন্তু লিউক বলেছিল যে গল্প তখনই তৈরি হয় যখন তার মধ্যে লাখ লাখ সত্য থাকে। এই ঝর্ণার কথা প্রতিটি ধর্মের গ্রন্থে এবং প্রতিটি বইয়ে উল্লেখ আছে, যা ঈশ্বরের সাথে সম্পর্কিত। কিন্তু ঈশ্বর তার অবস্থানের স্থান সবচেয়ে গোপনে রেখেছেন। শুধুমাত্র একটি পরিবার আছে যারা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সেই পথে রক্ষা করছে, যাকে পাথর রক্ষক বলা হয়। এবং আমার কোথাও যেন মনে হয় যে আজমি ঠিক সেই পরিবারেরই অংশ, কারণ সে কিছু জানে যা অন্য কেউ জানে না। কিন্তু 1600 সালের সময় শাসকরা দখল করেছিল, তখন বিশ্বের 6 জন বিখ্যাত শিল্পী কোনোভাবে সেই জায়গার পথ সম্পর্কে খবর পেয়ে যায়। তারা সেই লোকেশনটি 6টি চিত্রকর্মে লুকিয়ে রাখে, যা এখনও লুক চুরি করে আসছে। প্রতিটি চিত্রকর্মে ল্যাটিন ভাষায় কিছু লেখা ছিল, তবে তা কি ছিল এখনো কেউ বুঝেনি। তখন শার্লেট বলে যে সে একটি আসল রেমব্রান্ড পেন্টিং এর বদলে একটি ফার্স্ট কপি চুরি করে ফেলেছে। তখন ওয়ান তাকে আসলটির সম্পর্কে কিছু সূত্র দিতে বলে, কিন্তু শার্লেট এসব কাজে জড়াতে চায় না।
তখন ওয়ান তাকে এটি চুক্তি অফার করে যদি সে তার সাহায্য করে কাজ শেষ হলে বিশ্বের সেরা আইনজীবী তাকে ভাড়া দেবে যাতে সে তার মেয়ের হেফাজত পেতে পারে এবং পরে তার পুরনো চাকরিও ফিরে পাবে। অনেকক্ষণ চিন্তা করে শার্লেট তাদের এটি সূত্র দেয় যে ভ্যান্ডারবিল্ট পরিবার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো, সেটাই তোমাদের খাজানার চাবি। এরপর সন্ধ্যায় লুক এটি ক্যাফেতে বসে ভ্যান্ডারবিল্ট সম্পর্কে পড়ছিল। তখনই আজমি তাকে ডেকে বলে এই অনুসন্ধান থেকে সরে যাও, না হলে সে তার পুরো দলকে ধ্বংস করে দেবে। কিন্তু লিওর উপর এই হুমকির কোনো প্রভাবই পড়েনি। এরপর সে তার ভাতিজার কনসার্টে যায় যেখানে শার্লেটও উপস্থিত ছিল। সে তাকে জানায় যে আসল পেন্টিংয়ের অবস্থান খুঁজে পেয়েছে, যে শেষবার তাকে কোথায় দেখা গিয়েছিল। কথাবার্তায় সে তাকে তার সঙ্গে যাওয়ার জন্য রাজি করায় এবং তারপর আমরা পুরো দলকে এটি দ্বীপে দেখছি। আসলে সেই পেন্টিং শেষবারে এটি জাহাজে দেখা গিয়েছিল যা ডুবে গেছে এবং এখন মহাসাগরের তলদেশে রয়েছে, কিন্তু তারা যে কোনো মূল্যে সে পেন্টিং পেতে চায়। তাই তারা প্রথমে এটি ড্রোন নিচে পাঠায়, তা ডুবে যাওয়া জাহাজের প্রথম শ্রেণীর অংশ কেটে ফেলে এবং তার পাশে এটি 17 বেলুন লাগিয়ে দেয়, যার সাহায্যে এখন তাদের কাজ আরো সহজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লুক ও শার্লেট জাহাজের ভিতরে ঢুকে প্রতিটি জিনিস খতিয়ে খতিয়ে দেখতে থাকে। এর মধ্যে তারা একটি লকার পায় যার মধ্যে কিছু মূল্যবান গহনা ছিল যা লুক চুরি করতে চায়, কিন্তু শার্লেট তাকে নিষেধ করে, সে কোনো ডাকাত নয়। তাই আমরা সেইটুকু খুঁজবো যার জন্য আমরা এখানে এসেছি। অন্যদিকে অন্য জাহাজে থাকা টিমমেটরা রাডারে কারো আসার খবর পায়। আসলে এজমি আর তার লোকেরা ছিলেন যারা জানতে পেরেছে লুক আর তার লোকেরা অবশিষ্ট পেন্টিং সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু কেন প্রতিবার এজমি সব জায়গায় এসে পড়ে? সত্যিই কি লুক যা বলেছিল তা সত্যি? যাই হোক, এদিকে এই দুই ভাই বোন কষ্ট করে সেই পেন্টিং অবশেষে পেয়ে যায়, যা পেয়ে তারা খুব খুশি হয়। কিন্তু তারা বের হওয়ার আগেই যেসব সুইম বেলুন লাগিয়ে রেখেছিলেন তা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। অর্থাৎ এর মানে হলো এখন জাহাজের ওই অংশ বেশিক্ষণ উপরে থাকতে পারবে না, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি কিভাবে পানি দ্রুত ভর্তি হতে শুরু করেছে। তাই তারা দ্রুত উপরে উঠে আসে। তখনই তাদের সামনে এসে দাঁড়ায় এজমি আর তার লোকেরা, যারা সম্পূর্ণ অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ছিল। তারপর তাদের দল তাদের উদ্ধার করে, কিন্তু ওই পেন্টিংয়ে কি হলো সেটা আমাদের বলা হয় না। ফিরে এসে সে আবার টিমে যোগ দেয় এবং যে কোনো উপায়ে সেই 6টি শব্দকে জোড়া লাগাতে হবে। তারা কাজ শুরু করে এবং জানতে পারে ওই 6টি অক্ষর মিলিয়ে যে শব্দ হয় তা হলো ভিক্ট। আর এই একটি ভুল মুদ্রিত বাইবেল যা 1600 সালে লেখা হয়েছিল, যাতে কিছু উপাদান ইচ্ছাকৃতভাবে ভুল লেখা ছিল। তাদের বিশ্বাস ছিল যে তাতেই ফাউন্টেনের উল্লেখ থাকতে পারে, কারণ সব ভুল ছাপা বাইবেল ধ্বংস করে ফেলা হয়েছিল। কিন্তু এটি এখনও কোনো নিরাপদ জায়গায় রাখা আছে। ঠিক তখনই ওই জায়গায় ইন্সপেক্টর জামাল তার টিম নিয়ে এসে তাদের হাতে নাতে ধরে ফেলে, কিন্তু তার পেছনে কাসিম এসে তাদের ধরতে সক্ষম হয় এবং তার মধ্যে থেকে সবাই চাপপূর্ণ পরিবেশে জড়িয়ে পড়েছে। লুক কাসিমকে এটি ডিল অফার করে যে তার টিমমেটকে ছেড়ে দাও, বদলে সে তাকে সমস্ত পেন্টিং দেবে। কাসিম তখন রাজি হয়। এরপর লুক পেন্টিং আনার ছড়ানো করে কি করলো, মিউজিক লাউড করে টেবিলের নিচে বসে পড়লো। এই সুযোগ নিয়ে পুলিশ গুন্ডাদের উপর আক্রমণ চালায়। তারপর দুই পক্ষ থেকে বুলেট বৃষ্টি শুরু হয়। এর মধ্যে লুক পেছনের রাস্তা দিয়ে তার টিম নিয়ে পালিয়ে যায়। যদিও পুলিশ সবাইকে মার দেয়, তবুও তারা পেন্টিং পায়নি। তবে হ্যাঁ, একটি সূত্র মিলেছে যে তা ছিল ভিক্ট বাইবেল। অন্য সিনে আমরা লুককে মরুভূমির মাঝখানে দেখি, যেখানে সে সোনার কলস থেকে পানি খাচ্ছে। তখন তার সামনে দাঁড়ানো শার্লেট এবং থমাস দ্রুত বুড়ো হয়ে যেতে থাকে। দেখে সে কলস ভেঙে ফেলে এবং বুম, তখন তার চোখ খোলে এবং আমরা জানতে পারি এটি স্বপ্ন ছিল। আসলে এখন তারা অস্ট্রিয়ায় যাচ্ছেন সেই বাইবেল খুঁজতে। এবার তাদের সাথে থমাসও আছে। অস্ট্রিয়ার ন্যাশনাল মিউজিয়ামে তারা সহজে প্রবেশ পায়, কারণ সেখানে ওভম ভালো টাকা বিনিয়োগ করেছিল, যিনি এখন থমাসের সাথে এটি ক্যাফেতে বসে তাকে ধনী হওয়ার উপায় বলছেন। এদিকে এই তিনজন সেই জায়গায় যাওয়ার সুযোগ পায় যেখানে বাইবেল রাখা ছিল। দেখে তারা অবাক হয় যে এখনো কিভাবে এটি সযত্নে রাখা হয়েছে। বাইরে তাদের একজন সাথী দেখে যে মিউজিয়ামে এজমির লোকেরাও পৌঁছে গেছে। এই এজমি সব জায়গায় পৌঁছে যায়। তাই সে লুককে একটি তথ্য জানায় এবং সেখানে স্টাফ মেম্বাররা তাদের জানান। আসলে আরেকটি ভুলের কারণে আজ পর্যন্ত কেউই ওই বাইবেল খুঁজে পায়নি। এর মধ্যে বাইরে লুকের এজমির সাথে দেখা হলো। তারপর কি হলো? তাদের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়, কিন্তু শেষ পর্যন্ত লুকই জয়ী হন। তবে এখন তারা বাইরে বেরোতে পারছে না, এজন্য তাদের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য তারা একটি ছোট্ট স্থানে বিস্ফোরণ করে, যা এটির রাস্তা তৈরি করে। এ পথে তারা ম্যানহোলের মাধ্যমে পালিয়ে যায় সেই বাইবেল নিয়ে। আর হোটেলে তারা সেই বাইবেলের সীমানায় লেখা 7টি শব্দ বোঝার চেষ্টা করে, কিন্তু কেউই কিছু বুঝতে পারে না আসলে তা কি। এ সময় শার্লেট তার দল ছাড়ার কথা বলে, কারণ তার ছেলের উপরও এখন বিপদ নেমে এসেছে। এ সময় থমাস তাদের জানায় যে 7টি শব্দ আসলে 7টি সুর, যা একটি পুরনো গানের সাথে মেলে, যেখানে 7 অদ্ভুত লোকের উল্লেখ আছে। তারা ম্যাপে 7 অদ্ভুতদের দেখে এবং সেই ছবিতে পাওয়া রাস্তার সাথে মিলিয়ে দেখে সবকিছু ঠিকঠাক ছিল, শুধু গির্জার পিরামিড বাদে। অর্থাৎ যা তারা খুঁজছে সেটাই সেখানে। তাই পুরো দল মিশর যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে এজমিকে
প্রোটেক্টরের নেতা একটি বিশেষ ধরনের চাবি দেয় যা দিয়ে সে ঝর্ণাটি বন্ধ করতে পারে। আর এদিকে শার্লেট যখন ওভেনের নিরাপত্তা কর্মীদের হাতে এত ব্যাগ দেখে বিস্মিত হয় যে এগুলো কিসের জন্য, কিন্তু ওভেন তাকে কিছু বলে না। গাইড তাদের ভিতরে নিয়ে যায়, কিন্তু সিক্রেট চেম্বার খোলার অনুমতি তারও ছিল না। তাই এখন ওভেনের লোকেরা সেই ব্যাগ খুলে ডিগিং মেশিন বের করে। দেখে গাইড তাদের বাধা দেয় এবং শার্লেটও মানা করে, কিন্তু ওভেনের আচরণ অদ্ভুত হতে থাকে। অন্যদিকে জামাল পুলিশ বাহিনী নিয়ে আসছে। তখন নেতাকর্মীরা তার উপর গুলিবর্ষণ শুরু করে, পাল্টা হামলা হয়। এ সময় আমরা এজমিকেও দেখি, যিনি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। দল খনন করে নিচে পৌঁছায়, যেখানে তাদের সামনে একটি বিশেষ ধরনের কাঠামো ছিল যা সরানো সম্ভব ছিল না। তাই তারা সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু লুক এবং শার্লেট তাদের বাধা দেয়। তখন থমাস সেখানে পুরনো কিছু অদ্ভুত যন্ত্র বাজাতে শুরু করে, যা থেকে এটি শব্দ বের হয় এবং তারপর সেই কাঠামো নিজেই খুলে যায়। তারা নিচে নেমে দেখলো সেখানে একটি তাহাখানা ছিল, যার দেয়ালে কিছু প্রাচীন ধরনের চিত্র আঁকা ছিল। দল দ্রুত নিচের দিকে যাচ্ছে, কারণ লুক এই জায়গার রাস্তা জানে। ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের রহস্য পেরিয়ে অবশেষে একেবারে তল পর্যন্ত পৌঁছে যায়। মাঝখানে তারা পানির উৎস পায়, যেখানে কিছুটা পানি জমেছিল। তখন ওম লুককে বলে যে সে আগে ওই পানি খাবে, যা শুনে শার্লেট বুঝে যায় যে সে অসুস্থ ছিল না, বরং নিজেকে বিক্রি করে ধনী হতে চায়। কিন্তু ওভম রুমে পাগল হয়ে গিয়েছিল। সে লিওর হাতে গুলি চালায় এবং বলে, দ্রুত করো, না হলে সবাইকে ধ্বংস করে দেব। তাই তাকে মাঝপথে যেতে হয়, এবং যখন সে পানি হাতে তুলে নেয় তখন সেখানে ঝর্ণার মতো এটি আকৃতি তৈরি হয়, এবং আমরা দেখি যে তার হাতে লাগা আঘাত সম্পূর্ণ সেরে যায়। যখন সে নিজের কাছে পানি আনে তখন দেখে থমাস এবং শার্লেটের বয়স বাড়ছে। আসলে বন্ধুরা, এই পানির পেছনে এটি রহস্য আছে। যদি কেউ এটি পান করে অমর হতে চায়, তবে নিজের ঘনিষ্ঠ কাউকে ত্যাগ করতে হবে, বলিদান দিতে হবে। এক ধরনের তাদের জীবন সে পাবে, এবং সেই পরিস্থিতিতে তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ তার বোন এবং তার ছেলে। সে চায় না তারা তার সামনে মারা যাক, তাই সে তৎক্ষণাৎ তাকে নিচে ফেলে দেয়। কিন্তু এখন গুবম বুঝতে পেরে গেছে যে এটা কিভাবে কাজ করে, আর তাই সে নিজে ওই পানি পান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা জানি ওভম কারো প্রেমে পড়ে না, সে শুধু নিজেরই প্রেমে থাকে। এজন্য তার নিজের জীবন শেষ হতে শুরু করে। তখন আজমি এসে চাবি প্রবেশ করায় ধীরে ধীরে সব গেট বন্ধ হতে শুরু করে। এই কারণে সবাই বাইরে বের হয়, নইলে গেটে চিরতরে আটকা পড়তো। সেই তাড়াহুড়োতে ওভমের সকল সঙ্গী পড়ে যায়, যদিও লুকও পিছনে পড়ে গেল। কিন্তু শেষ মুহূর্তে আজমি তাকে বাঁচিয়ে নেয় এবং সবাইকে বাইরে নিয়ে আসে। সে লুকের সাহসের প্রশংসা করে এবং এক চুম্বনের সঙ্গে তাকে বিদায় জানায়। জামালও বুঝতে পারে যে আসল খলনায়ক ছিল ওভম, যা শেষ হয়ে গেছে, এবং দুই ভাই বোন পরবর্তীতে অ্যাডভেঞ্চারের কথা বলে। এখন থমাস তাদের একটি আইডিয়া দেয়, যার মাধ্যমে এই গল্প এখানেই শেষ হয়। হয়তো এই গল্পের দ্বিতীয় পার্টও আসতে পারে। ভালো লাগলে আমাদের কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ।